নমস্কার, শুনছেন সাহিত্যিক চারুচন্দ্র চক্রবর্তীর পারি। আজ উপন্যাসের পঞ্চম পর্ব। পদ্মা পাড়ি দিয়ে নতুন বাসায় এসে যেদিন সংসার পাতল তারাগুপ্ত, স্বামী ও ভবিষ্যৎ সম্বন্ধে অন্তর্জোড়া বিতৃষ্ণা আর নৈরাশ্য ছাড়া আর কিছুই সে নিয়ে আসতে পারেনি। কদিন যেতেই দেখে বিস্মিত হল তার মধ্যে ক্ষুদ্র একটি আশার অঙ্কুর কখন মাথা তুলে উঠেছে। এই লোকটার মুখের দিকে তাকালে শুধু ঘৃণা নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে একটুখানি মমতার স্পর্শ। আহা বেচারা, কেউ দেখবার নেই, পেছন থেকে রাশ টানবার মতো নেই কোনো আপনজন। সংসারের বন্ধন কি জানে না। পুরুষ মানুষ, একটু উচ্ছৃঙ্খল হবে বই কি। ঘরে যখন কিছু পায় না তখনই তারা বাইরের পানে ছোটে। সেই বহির্মুখী মনকে ঘরে ফিরিয়ে আনাই তো স্ত্রীর কাজ। তাই তার আর এক নাম ঘরণী। তার জন্য আর কিছু না পারুক, একটুখানি দরদ কিসে দিতে পারে না? সব পুরুষের মধ্যেই একটি শিশু বাস করে। বিমুখ নারী হৃদয়কে জয় করবার আর কোনো অস্ত্র যার নেই, ওইটি তার বিধিদত্ত অবলম্বন। এদিকে ছোট হোক বড় হোক সব মেয়েই মা। পুরুষের কাছে সেইটাই তার সবচেয়ে দুর্বল স্থান। স্বামীকে ভালোবাসা যদিও তখন তার কল্পনার বাইরে, তবু নিজের চেয়ে 2.5 গুণ বৈশী এই বাইরে প্রবল কিন্তু ভিতরে ভিতরে অসহায় মানুষটির প্রতি তারা তার অন্তরের একান্তে কেমন একটা স্নেহ ও করুণা স্পর্শ অনুভব করল। সন্ধ্যার পর কয়েক গ্লাস বিশেষ পানীয় বাদল গুপ্তের নিত্যকার বরাদ্দ। তার ফলে শরীর ও মন যখন বেশ চাঙ্গা হয়ে ওঠে, কোনো একটি বিশেষ স্থানের উদ্দেশ্যে বেরিয়ে পড়া, এও ছিল তার দৈনন্দিন রুটিন। এখানে এসে অবধি ওই দ্বিতীয় দফাটা বাদ পড়েছিল, কিন্তু প্রথমটার কোনো পরিবর্তন ঘটেনি। তারাও সেটা বন্ধ করল না, শুধু পরিমাণটা কিছু কমিয়ে দিলে। প্রথম দিন টের পাবার পরই হাসতে হাসতে বললেন বাদল, আর সব সইবে, ওখানে কোনো রেশনিং চলবে না। তারা মৃদুকণ্ঠে আপত্তি তুলল, ডাক্তারবাবু বলেছিলেন ওতে লিভারের ক্ষতি হচ্ছে, একটু করে না কমালে। বাদল বাধা দিয়ে বললেন, ওদের কথা ছেড়ে দাও। আগেকার দিনে ছিল পাঁজি, উঠতে বসতে মানা, এটা খেও না, ওটা করো না, ওখানে যেও না। এখন পাঁজির উৎপাত কমেছে, তার জায়গায় এসেছে ডাক্তার। তফাৎ কিছু নয়, চন্দ্রবিন্দুটা মুছে গেছে এই পর্যন্ত। আমি ওর কোনোটাই মানি না। বলে আর এক গেলাস ঢেলে সঙ্গে সঙ্গে গলায় পুরে দিলেন। বৈকালিক অফিস শেষ হবার পর খাকি পোশাক ছেড়ে আর এক দফা যেতে হয় থানায়। রাত্রির খানিকটা কাজ থাকে, তার সঙ্গে কিছু আড্ডা এবং তাসপাশা। ফিরতে কোনো দিন 10টা-11টা বেজে যায়। তারপর কখনো কচ্ছিৎ সরকারি প্রয়োজনে ডাক না পড়লে খেয়ে দিয়ে বাকি রাতটা বাড়িতেই কাটানো। প্রথম কিছুদিন এইটাই ছিল বাদল গুপ্তের প্রোগ্রাম। মাসখানেক কাটাবার পর দেখা গেল মাঝে মাঝে ফিরতে আরও রাত হচ্ছে। তারা একদিন জিজ্ঞাসা করল, বেরিয়েছিল বুঝি? হ্যাঁ। সরকারি কাজে? না, সরকারি নয়, তবে দরকারি। তারা আর কোনো প্রশ্ন করল না। ক্রমশ আরও খানিক এগিয়ে গেলেন দারোগাবাবু। বাড়ি ফিরে খাওয়া দাওয়ার পর সাজগোজ করে আর এক দফা বেরোতে শুরু করলেন। যাবার সময় বলেন, তুমি শুয়ে পড়ো, আমার ফিরতে দেরি হবে। তারা বসে থাকে যতক্ষণ না ফেরেন স্বামী। কখনো একটা, কখনো বা 2টো। একদিন এলেন মত্ত অবস্থায়। তারা ঘড়ির দিকে তাকিয়ে দেখল রাত 2:30। বিছানায় বসেই বিকট শব্দে বমি করে দিলেন। একটা বড় গুণ ছিল বাদল দারোগার। পিপেখানেক মদ গিলেও টলে পড়া, মাতলামি, চেঁচামেচি কিংবা বমি করে ভাসানো এসব উপসর্গ ছিল না। আজ বোধহয় পরিমাণটা অতিরিক্তের মাত্রাও ছাড়িয়ে গিয়েছিল। জল আনতে একটু দেরি হয়েছিল তারার। ছুটে গিয়ে গড়িয়ে আনতে যতটা সময় লাগে তার চেয়ে বেশি নয়। গেলাসটা ছুঁড়ে ফেলে দিলেন স্ত্রীর গায়ের উপর। তার সঙ্গে কুৎসিত গালাগালি। তারার চোখ দুটো জ্বলে উঠল, কিন্তু মুখে কিছুই বলল না। আর একদিন অমনি গভীর রাত্রে বাড়ি ফিরেছেন বাদলবাবু। জড়িত কণ্ঠে ডাকলেন, কই গো, কোথায় গেলে?
পেছনের বারান্দায় ক্যাম্প চেয়ারে শুয়ে একটা কি বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছিল তারা। উঠে আসতেই পাঞ্জাবিটা খুলে এগিয়ে দিয়ে বললেন, কেন জেগে বসে থাকো খালি খালি? শুয়ে পড়লেই তো পারো। তারা জবাব দিল না। হঠাৎ যেন সাপ দেখে শিউরে উঠল। পাঞ্জাবির গায়ে একগাছা লম্বা চুল জড়িয়ে আছে। অতখানি চমকে উঠবার কোনো কারণ ছিল না। স্বামীর নৈশ বিহারের বিশেষ স্থানটি তার অজানা নয়। তবু এতদিন ছিল আড়ালে, চোখের অগোচর। আজ একেবারে প্রত্যক্ষ। জামাটা হাতে করে সেইখানেই দাঁড়িয়ে রইল। চলবার শক্তিটুকুও যেন চলে গিয়েছিল। স্বামীর নজরে পড়তেই হাঁক দিলেন, কি হলো? কিছু না বলে কোনো রকমে টলতে টলতে চলে গেল পেছনের বারান্দায়। কি করবে সে? শুধু দেখে যাবে? রাতের পর রাত জেগে বসে থাকা ছাড়া আর কিছুই কি তার করবার নেই? আজ আর ঘরে যেতে মন সরল না। এখানে বসে বসেই কত কি ভাবতে ভাবতে কখন ফুরিয়ে গেল রাত। কয়েকদিন পরে রুটিন মাফিক নৈশ যাত্রার আয়োজন করছেন বাদলবাবু। তারা ধীরে ধীরে কাছে এসে দাঁড়ালো। চোখের কোণ দিয়ে একবার তাকিয়েই আবার প্রসাধনে মন দিলেন। তারা কিছুক্ষণ সেদিকে চেয়ে থেকে বলল, আচ্ছা, ওখানে তুমি যা খোঁজো, যা পাও, তা কি আমি দিতে পারি না? বাদল প্রথমটা একটু চমকে উঠলেন, সঙ্গে সঙ্গে সামলে নিয়ে বললেন, ওখানে মানে কোনখানকার কথা বলছো? যেখানে তুমি যাও রোজ রাত্রে। সবই যখন জানো তখন আমিও লুকোতে চাই না। কি বলছিলে? ওরা যা দেয় তা তুমি দিতে পারো কি না? না, তা পারো না। কেন? এ কেনর কোনো উত্তর নেই। সকলে সব কাজ পারে না। তবু চেষ্টা তো করতে পারি। চেষ্টা করলেও পারবে না। এই যেমন ধরো, আমি যদি বলি আমি শিব হয়ে শুয়ে পড়ছি, তুমি মা কালী হয়ে আমার বুকের ওপর পা দিয়ে দাঁড়াও। পুরোপুরি মা কালী, বুঝলে তো? মানে তোমার ওই... ছি! তীব্র ঘৃণায় এই ক্ষুদ্র অব্যয়টি ছাড়া আর কোনো উত্তর তারার মুখে জোগালো না। বাদল হেসে উঠলেন, তাহলেই দেখো। কিন্তু ওরা পারে, বলা মাত্র করে। বেশ, ওটা না হয় না পারলে খিস্তি করতে পারবে। তোমরা যাকে বলো ভালগার টক্স, পারবে না? অথচ তেমন করে বলতে পারলে ওই কথাগুলোর কি যে চার্ম, তোমাকে বোঝাবো কেমন করে? আসল কথা কি জানো, ওদের নিয়ে যা খুশি করা যায়, তোমাকে নিয়ে যায় না। বাদলের আর যাই দোষ থাক, অস্পষ্টতার অভিযোগ তার বিরুদ্ধে দেওয়া চলে না। লোকটা ভিতরে বাইরে এক, এবং নিজের সম্বন্ধে বলতে গিয়েও সংকোচ বা চক্ষুলজ্জার ধার ধারে না। তারা তার প্রশ্নের জবাব পেয়ে গেল, এবং তা এত স্পষ্ট যে বলবার মতো আর কিছুই রইল না। নিঃশব্দে বেরিয়ে গেল ঘর থেকে। যেতে যেতে কানে এলো স্বামীর স্বগত আফসোস। ঠিক স্বগত বলা যায় না, তাকে শোনাবার উদ্দেশ্যও ছিল বোধহয়। ঝোঁকের মাথায় কি ভুলটাই না করেছি। এসব বিয়ে টিয়ের হ্যাঙ্গামে না গেলেই হতো। মেয়ে না আছে, তার বদলে যদি 1000 কয়েক টাকা আদায় করে নিতাম নায়েব মশাইয়ের কাছ থেকে, এ সময় কাজে লাগত। আজও তার রাত কাটল সেই বারান্দায়। স্বামী কখন এলেন অথবা এলেন কিনা সে খবর আর নিতে ইচ্ছা করল না। সারা রাত জেগে ভোরের দিকে চোখ দুটো জ্বালা করতে লাগল। কিন্তু সমস্ত অন্তর্জোড়া যে জ্বালা, তার কাছে সে কত তুচ্ছ। একতলা বাড়ি, শোবার ঘর থেকে বেরিয়ে ছোট্ট উঠোনটুকু পার হলেই কম্পাউন্ড পাঁচিল, তার গায়ে খিড়কির দরজা। এর পরে যেদিন আবার বেরোবার আয়োজন করছিলেন বাদলবাবু, সেখানেই অপেক্ষা করছিল তারা। ঘরে গিয়ে দাঁড়িয়ে স্বামীর অভিসার শয্যা দেখবার মতো মনের অবস্থা ছিল না। রাত 11টা বেজে গেছে। ঝি চাকর দুজনেই বাইরে, বাড়িতে আর কেউ নেই। বেরোবার মুখে স্ত্রীর দিকে নজর পড়তেই একটু বিস্ময়ের সুরে বললেন, এখানে দাঁড়িয়ে কি করছো? সে কথার উত্তর না দিয়ে দৃঢ় কিন্তু সহজভাবেই বলল তারা, আজ তুমি বেরোতে পারবে না। এ সুরটা বাদলের কাছে নতুন। একটু আশ্চর্য লাগলো। সে ভাব গোপন রেখে হালকা সুরেই বললেন, কেন? কেন আবার? আমি বলছি ওসব জায়গায় তোমার যাওয়া হবে না। সত্যি বিস্মিত হলেন বাদল দারোগা। এই তারাকে তো তিনি এতদিন দেখেননি। তেমনি মৃদু
কিন্তু সবল কণ্ঠে আবার বলল তারা, ভুল করেই হোক আর যাই হোক, বিয়ে যখন হয়েছে আমাদের, আমার কথা তোমাকে শুনতেই হবে। হঠাৎ খেয়াল হলো স্বামী তো কিছুই বলছেন না। তার স্তম্ভিত তীক্ষ্ণ দৃষ্টি তখন ওর মুখের ওপর একাগ্র। সেই দিকে চেয়ে বুকের ভিতরটা কেমন ওলটপালট হয়ে গেল। নিজেকে আর ধরতে পারল না। তোমার পায়ে পড়ি, তুমি যেও না বলে বসে পড়ে স্বামীর একটা পা দুহাতে চেপে ধরল। হু হু করে বেরিয়ে এলো চোখের জল। হঠাৎ মাথায় একটা ঝাঁকানি দিয়ে ক্ষণিক দুর্বলতার ঘোর কাটিয়ে উঠলেন বাদলবাবু। স্ত্রীর এই ভেঙে পড়াই হয়তো নিয়ে এলো তার সোজা হয়ে দাঁড়াবার জোর। ফিরে এলো সেই বেপরোয়া বাদল দারোগা। কোনো কাজে কোনো রকম বাধাই যে সয়ে নেয় না। সমস্ত ব্যাপারটাই হাস্যকর নাটক বলে মনে হলো। বিরক্তির সুরে বললেন, ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। না, ছাড়ব না, আজ তোমাকে কিছুতেই যেতে দেব না, স্খলিত কণ্ঠে আবদার মিশিয়ে বলল তারা। কি প্যান প্যান শুরু করলে রাত দুপুরে? সরো বলে পাটা ছাড়িয়ে নিতে গিয়ে যতটা দরকার তার চেয়ে অনেকখানি বেশি জোর দিয়ে বসলেন। অনিদ্রায়, অবিচ্ছিন্ন অশান্তি ও দুর্ভাবনায় ভিতরে ভিতরে দুর্বল হয়ে পড়েছিল তারা। সবল পায়ের অতর্কিত আঘাতটা সইতে পারল না। খানিকটা দূরে গিয়ে ছিটকে পড়ল। বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়িয়ে তীব্র কণ্ঠে বলে উঠল, তুমি আমাকে মারলে? লাথি মারলে আমাকে? এগিয়ে যেতে গিয়ে ঘুরে দাঁড়ালেন বাদলবাবু। যদি মেরেই থাকি, হয়েছে কি? হয়েছে কি? বিস্ময়, ক্ষোভে, উত্তেজনায় ওই কথাটাই শুধু আবৃত্তি করে গেল তারা। হ্যাঁ, কিসের এত তেজ তোমার? ওটা তোমাকে মানায় না, বুঝলে? তার মানে? মানেটাও কি আমাকে বলে দিতে হবে? সবই তো তোমার জানা, এত শিগগির ভুললে চলবে কেন? কি বলতে চাও তুমি? বলতে চাই, যতই সতীপনার ভরং দেখাও, আসলে তুমি ওদের ওই বাজারের মেয়েগুলোর চেয়েও অধম। কি বললে? গর্জে উঠল তারা। দু চোখের ভিতর থেকে ঠিকরে এলো বিদ্যুৎ শিখা। দারোগাও রুখে উঠলেন, ঠিকই বলেছি। বাদল গুপ্ত কারো চোখ রাঙানির ভয় করে না। যাও, ঘরে যাও। না। যাবে না? না, তোমার মতো একটি চরিত্রহীন মাতালের ঘর করাচ্ছে? বটে। তেড়ে গিয়ে গলাটা টিপে ধরতেই এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে নিল তারা। ক্ষিপ্র বেগে পিছিয়ে গেল কয়েক পা। সঙ্গে সঙ্গে বাদলের জুতো সমেত পাটাও এসে পড়ল ওর উরুর ওপর। দুহাতে সেখানা চেপে ধরে নিচু হতেই চোখে পড়ল ঠিক পাশেই পড়ে আছে কয়লা ভাঙার লোহার হাতুড়িটা। তড়িৎ বেগে তুলে নিয়ে অন্ধ বেগে ছুঁড়ে মারল সামনের দিকে। তার ছুঁচলো দিকটা সজোরে গিয়ে পড়ল বাদলের ডান চোখের ঠিক ওপরে। গলগল করে বেরিয়ে এলো রক্ত। দুহাতে চোখ ঢেকে সেখানেই বসে পড়ল বাদল দারোগা। দ্বিজেশ কাকার বাড়ি থেকে যখন বেরিয়ে পড়লাম, রাত 11টা বেজে গেছে। দক্ষিণ হস্তের ব্যাপারটা তার আগে ওখানেই সেরে নিতে হলো। বাকি রাতটাও থেকে যেতে বলেছিলেন সুমিত্রা বৌদি। বিভাস, দ্বিজেশ কাকার ছোট ছেলে, তখন কি একটা ট্রেনিং নিতে লখনৌ গেছে। তার ঘরটা দেখিয়ে দিয়ে বলেছিলেন, বিছানা তো করাই আছে, একটু ঝেড়ে ঝুড়ে মশারিটা খাটিয়ে দেব, 5 মিনিটও লাগবে না। আর এদিকে বাড়ি পৌঁছতে অন্তত 1 ঘন্টা। নমস্কার করে বারান্দার সিঁড়ি বেয়ে যখন রাস্তায় পড়ছি, তখনও পেছনে দাঁড়িয়ে মৃদু হেসে বলেছিলেন, এত বড় শক্ত টান কিসের বলুন তো? তবু আসল মানুষটির এখনো দেখা নেই, নাকি আমাদের লুকিয়েই ভেতরে ভেতরে? অন্য সময় হলে এই সরস পরিহাসের একটা সরস উত্তরের অভাব হতো না, কিন্তু তখন মন ছিল অন্য জগতে। তাই সংক্ষেপে এবং সবিনয় শুধু বলে এলাম, রাত পোহালেই অনেক কাজ, আজ চলি বৌদি। আসল কথা, মন তখন সব কিছু থেকে সরে এসে একান্ত নিজের মধ্যে নিবিষ্ট হয়ে বসবার জন্য অধীর হয়ে উঠেছিল। নিজস্ব কোটরটি ছাড়া অন্য কোথাও তা হবার নয়। অচেনা বা উটকো পরিবেশ, তার মধ্যে যত্ন বা আয়েসের প্রাচুর্য যতই থাক, সেই নিশ্চিন্ত ও নির্বাদ আরামটি পাওয়া যায় না। মন খানিকটা ছড়িয়ে থাকে, তাকে গুটিয়ে একাগ্র করে আনা যায় না। অন্তত আমি তা পারি না। সেই অভিজ্ঞতা আছে বলেই স্থির করেছিলাম, আজকের রাতটি আমাকে অখণ্ড ও নিজস্ব করে পেতে হবে। বাস পেয়ে গেলাম। বোধহয় সেইটাই শেষ ট্রিপ।
যাত্রী নেই বললেই চলে। 2-4 জন বসে আছে এদিক ওদিক ছড়িয়ে। ঠিক বসে নেই, সকলেই আধ শোয়া আধ ঘুমন্ত। কন্ডাক্টরের চোখ দুটোও ঢুলুঢুলু। ধীরে ধীরে মুখে একরাশ বিরক্তি মেখে কাছে এসে দাঁড়ালো। টিকিট কথাটা উচ্চারণ করবার মতো শক্তিটুকুও খরচ করল না। তার আগে আমি নিজে থেকেই পয়সা বের করে তার অনিচ্ছুক শিথিল হাতে গুঁজে দিলাম। টিকিট দিয়ে পেছনের দিকে গিয়ে বসে পড়ল। শহর ছাড়িয়ে শহরতলিতে পড়লাম। কার্তিকের শেষ, বাইরে হিম পড়তে শুরু করেছে। মধ্যরাত্রির বাতাসে তার আর্দ্রতার আভাস। একটা চাদর থাকলে গায়ে জড়িয়ে বসে আরাম পাওয়া যেত। শুক্লপক্ষের প্রথম দিকের কোনো তিথি। গাছপালার মাথার ওপর এক ফালি বিবর্ণ চাঁদ। তার ক্ষীণ রশ্মি কুয়াশায় মিশে আরও অস্পষ্ট হয়ে উঠেছে। চারদিকের সমস্ত জিনিসের উপর একটা রহস্যের আবরণ, যেন কোনো প্রাচীন যুগের অচেনা রাজ্যের বুকের ওপর দিয়ে ছুটে চলেছি। যে কাহিনী শুনে এলাম তা যেন শুধু এই দৃশ্যপটেই মানায়, এইখানে বসেই মনে মনে আউড়ে নেওয়া চলে। যেন চারদিকের এই স্বপ্ন জড়ানো গাছপালা মাঠঘাটের আশেপাশে কোনোখানে আজও বিরাজ করছে সেই তারাসেন, বাদলগুপ্ত, ঘনশ্যাম ঢালি। এই ম্লান জ্যোৎস্না কুয়াশা ঢাকা রাত্রিটা কেটে গেলে আর তাদের খুঁজে পাওয়া যাবে না। সেই মুহূর্তে আমার মনের মধ্যে বারবার করে যার আঘাত ক্লিষ্ট ম্লান মুখখানা জেগে উঠেছিল, সে তারা নয়, তার হতভাগ্য স্বামী বাদলগুপ্ত। হতভাগ্য কথাটা তিনি যদি শুনতে পেতেন নিশ্চয়ই তারস্বরে প্রতিবাদ করে উঠতেন। মানুষের ঘৃণা ও বৈরিতাকে তার ন্যায্য পাওনা বলে হাসি মুখে গ্রহণ করতেন। সইতে পারতেন না কারো করুণা এবং সহানুভূতি। দুর্ধর্ষ দারোগা, ন্যায় নীতি দয়া ধর্ম সব তার পরিহাসের বস্তু। বল্গাহীন উদ্দাম জীবন, সেই মানুষকে বল্গা পরিয়ে রাশ টেনে একটুখানি সংযত জীবনযাত্রার পথে আনতে চেয়েছিল তারাগুপ্ত। পারেনি। তারার আবেদন ছিল মানুষের হৃদয়ের কাছে, মানুষের যে সহজ শুভ বুদ্ধি তার কাছে। কিন্তু যে মানুষ গর্ব করে প্রচার করত হৃদয় টিদয় বলে কোনো বাজে জিনিস তার নেই, একটা কাজের জিনিস আছে, তার নাম হৃৎপিণ্ড, তার কাছে সে আবেদনের মূল্য কি? কিছুই না। সেই আবেদন ব্যর্থ হয়েছিল। তবু তার শেষ কটা দিনের দিকে যদি তাকিয়ে দেখি, কেন যেন সন্দেহ হয় এ লোকটাকে সত্যিই কেবল হৃৎপিণ্ডের অধিকারী, হৃদয় বলে কোনো বস্তু তার একেবারেই ছিল না। হাতুড়িটা সোজা গিয়ে পড়েছিল চোখের ঠিক উপরে, এবং তার ফলে ভ্রুর নিচেরকার হাড় ভেঙে ভিতরে বসে গিয়েছিল। হাতের চাপে রক্ত বন্ধ হবার কথা নয়। এক টানে জামাটা ছিঁড়ে ফেলে সজোরে চেপে ধরলেন। শুধু সবল হৃৎপিণ্ড নয়, যাকে নার্ভ বলে সে বস্তুটিও কম বলবান ছিল না। আর্তনাদ দূরে থাক, সামান্য একটু উহ আহ শব্দও বেরোতে দেননি মুখ থেকে। চোখের নিমেষে এত বড় একটা কাণ্ড, তারাও যেন হঠাৎ অসাড় হয়ে গেছে। দাঁড়িয়ে আছে এদিকে চেয়েই, কিন্তু চোখে পলক নেই, হাত পা নড়ছে না। কি হলো, কি করতে হবে সেটুকু চিন্তা করবার শক্তিও যেন চলে গেছে। বাদল সেদিকে একবারও তাকিয়ে দেখেননি, কোনো সাহায্য চাননি, কাউকে ডেকে দিতেও বলেননি। জামাটা চেপে ধরে প্রাণপণে রোধ করবার চেষ্টা করেছেন রক্তস্রোত। কিন্তু দেহের বা মনের বল যতই থাক মানুষের, তার একটা সীমা আছে। কয়েক মিনিট পরেই হাতটা শিথিল হয়ে এলো, দেহটাও গড়িয়ে পড়ল উঠোনের কোলে। সেই মুহূর্তে তারাও যেন সম্বিত ফিরে পেল। ছুটে এসে মাথাটা তুলে নিল কোলের ওপর এবং আঁচলের একটা কোণ ছিঁড়ে ক্ষতস্থানটা বেঁধে ফেলল। পাশের বাড়িতে আরেকজন অফিসার থাকেন, ঠিক গায়ে নয়, মাঝখানে একটি ছোট্ট বাগান। তার স্ত্রীর নাম ধরে কয়েকবার ডাকল তারা, কোনো সাড়া পেল না। উঠে গিয়ে কাউকে ডেকে আনতে যাবে, ঠিক সেই সময় দরজার সামনে এসে দাঁড়ালো ওদের ছোকরা চাকর। রাত্রির শোয়ে সিনেমা দেখে ফিরছে। তারা চেঁচিয়ে উঠল, মোহন এসেছিস? শিগগির ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আয়। মোহন প্রথমটায় মনে করেছিল মনিবের সেই রোজকার ব্যাপার, একটু বাড়াবাড়ি হয়ে থাকবে। কাছে এসে উঁকি মেরেই চমকে উঠল, ইস, কি করে কাটলো মা। পরে বলছি। আর শোন, থানায় গিয়ে ডিউটিতে যে বাবু আছে তাকেও ডেকে নিয়ে আসবি। বলিস আমি ডেকেছি, দৌড়ে যা। সেই রাত্রে হাসপাতালে নিয়ে অপারেশন করা হলো।
পুলিশ সার্জেন্ট ডান চোখের ভিতর থেকে কয়েকটা হাড়ের টুকরো বের করলেন। সে চোখটাও গেল। রক্ত একেবারে বন্ধ হলো না। কিছুক্ষণ পরে পরেই ব্যান্ডেজের তুলো ভিজে উঠতে লাগলো। জ্ঞান হলো পরদিন বিকেলের দিকে। বাঁ চোখ মেলেই দেখলেন সামনে বসে ওর চেনা হাকিম, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট হালদার সাহেব। অস্ফুট কণ্ঠে ধীরে ধীরে বললেন, আপনি? হ্যাঁ, মানে কি হয়েছিল আপনার? কি করে চোট লাগলো তাই জানতে এসেছিলাম। একটু হাসবার চেষ্টা করলেন বাদলবাবু। তার বদলে মুখের ওপর ফুটে উঠল কতগুলো বিকৃত কুঞ্চন। বললেন, তার মানে ডাইং ডিক্লারেশন নিতে এসেছেন? আরও কতগুলো মুখ ঝুঁকে পড়েছিল বেডের এপাশ ওপাশ থেকে। চোখটা যতটা সম্ভব সব দিকে একবার ঘুরিয়ে এনে বললেন, আপনারা মনে করছেন আমি সত্যিই ডাইং? না না, আপনি এখন কমপ্লিটলি আউট অফ ডেঞ্জার। জোরের সঙ্গে কথাগুলি বললেন পুলিশ সার্জেন্ট। আর কোনো বিপদের ভয় নেই। এখন এই ঘাটুকু শুকোতে যে কটা দিন। তবে বুঝতেই তো পারছেন আমাদের একটা দায়িত্ব আছে। আইন যখন বলছে একটা স্টেটমেন্ট দিতে দোষ কি? ম্যাজিস্ট্রেট পকেট থেকে কাগজ বের করে তৈরি হয়ে বসলেন। রোগীর কাছ থেকে আর সাড়া পাওয়া গেল না। যা ডিক্লারেশন বা স্টেটমেন্ট বলে তা ঠিক চাইছি না আমরা। এবার এগিয়ে এসে বললেন পুলিশ সুপার, অত কথা বলতে তোমার কষ্ট হবে। দরকার কি, তুমি শুধু বলে দাও কে মেরেছে, ব্যাস। তারপর যা কিছু করা দরকার সে ভার আমরা নেব। তাদের একজন কৃতী এবং বিশ্বস্ত অফিসারের ওপর এই কাওয়ার্ডলি অ্যাসল্ট পুলিশ মুখ বুজে সহ্য করবে সেটা তো হতে পারে না। তার জন্য তোমার কাছ থেকে খানিকটা সাহায্য। আমাকে মাফ করবেন স্যার, আমি কিছুই বলবো না। কেন? অপরাধী উপযুক্ত শাস্তি পাক পুলিশ অফিসার হিসেবে এটা দেখাও তো তোমার কর্তব্য। বাদলের মুখে যন্ত্রণার চিহ্ন ফুটে উঠল। ক্লান্ত কণ্ঠে বলল, আমার আর কিছুই বলবার নেই। পুলিশ সাহেব আর কোনো কথা বললেন না। ডাক্তারের ইঙ্গিতে সমস্ত দলটাই সন্তর্পণে কোনো রকম শব্দ না করে ধীরে ধীরে ঘরের বাইরে চলে গেল। একটা চোখ পুরো ব্যান্ডেজে বাঁধা, আর একটা বুঝে অসাড়ের মতো পড়ে রইলেন বাদলগুপ্ত। অনেকক্ষণ দম নেবার পর বোধহয় কথা বলবার শক্তি ফিরে এলো। চোখ মেলে তাকাতেই ডিউটি নার্স শশব্যস্তে ছুটে এসে মুখের ওপর ঝুঁকে পড়ল। বাদল জড়িত কণ্ঠে বললেন, তারাকে ডেকে দাও। কাকে? তারা, শুনতে পাও না? নার্স বুঝতে পারল না, কিন্তু রোগীকে আর না ঘাঁটিয়ে ছুটে বেরিয়ে গেল এবং সঙ্গে সঙ্গে একটি ডাক্তারকে ডেকে নিয়ে ঢুকল। তিনিও সেই একই প্রশ্ন জিজ্ঞাসা করতে রোগী প্রায় চিৎকার করে উঠল, আহ, কতবার বলবো, তারা আমার স্ত্রী। এখনই ডেকে দিচ্ছি, আপনি উত্তেজিত হবেন না, আবার হেমারেজ স্টার্ট করতে পারে। ড্যাম ইওর হেমারেজ, যান ওকে ডেকে নিয়ে আসুন। ডাক্তার চলে গেলেন। কিছুক্ষণ পরে একজন কনস্টেবল এসে বলল, তিনি তো এখানে নেই বড়বাবু, বাসা থেকে ডেকে নিয়ে এসো। আজ্ঞে, বাসাতেও নেই। কোথায় গেল? তিনি হাজতে আছেন। হাজতে? কেন? কার হুকুমে? কে অ্যারেস্ট করলো? হু দ্য ডেভিল? শুধু চিৎকার নয়, চড়াত করে উঠে বসলেন বিছানার উপর। ঘরে যে যেখানে ছিল ছুটে এলো। নার্স, সুইপার, দুজন সুস্থ প্রায় রোগী সবাই মিলে চেপে ধরে শুইয়ে দেবার চেষ্টা করল। দারুণ উত্তেজনার পর গভীর অবসাদে দেহটা তার আগেই এলিয়ে পড়েছে। ঊর্ধ্বাঙ্গ বেডের উপর, বাকিটা ঝুলছে নিচে। সকলে ধরাধরি করে বিছানায় তুলে চাদর ঢাকা দিয়ে দিল। ডাক্তার এসে একটা ইঞ্জেকশন দিলেন। এরপরে যখন আবার জ্ঞান ফিরল, পুলিশ সুপার ঠিক পাশেই একটা চেয়ারে বসে বললেন, এখন কেমন আছো গুপ্ত? ভালো। তারাকে অ্যারেস্ট করেছেন আপনারা? না না, কে বলেছে তোমাকে? তাকে অ্যারেস্ট করতে যাব কেন? তিনি নিজে থেকেই থানায় গিয়ে একটা স্টেটমেন্ট দিয়েছিলেন। ওসব বিশ্বাস করবেন না। স্বামীর কলঙ্ক ঢাকবার জন্য সাধারণ বাঙালি ঘরের মেয়েরা যা করে থাকে, সব দোষ নিজের ঘাড়ে নেওয়া, এও ঠিক তাই। ওর কোনো অপরাধ নেই, ও কিছুই জানে না। সুপার ভ্রু কুঞ্চিত করলেন। কলঙ্ক? কিসের কলঙ্ক? সে তো আপনার অজানা নয় স্যার। মেয়ে মানুষ ঘটিত ব্যাপার। একজনের মুখের গ্রাস কেড়ে নিয়েছিলাম। রাতের অন্ধকারে আচমকা এসে শোধ নিয়ে গেল। বলো কি?
কে সে? নামটা বলতে পারবো না। দয়া করে এবার আমার স্ত্রীকে ডেকে দিতে বলুন, অনেক দরকারি কথা আছে। বেশ তো, তার জন্যে কি, এখনই ডাকতে পাঠাচ্ছি। পেছনে দাঁড়ানো একজন অফিসারকে হাতের ইঙ্গিত করলেন পুলিশ সাহেব। সে চলে যেতেই স্নিগ্ধ কণ্ঠে ডাকলেন, গুপ্ত। বলুন স্যার। তোমাকে আমি, শুধু আমি কেন, আমরা সবাই কতটা ভালোবাসি আশা করি। জানি স্যার, সেজন্যে আমি কৃতজ্ঞ, কিন্তু আমার কাছে আর কিছু জানতে চাইবেন না। এত বড় একটা ব্যাপার তুমি কিছুই বলবে না? না। তারা ঘরে ঢুকতেই পুলিশ সাহেব উঠে পড়লেন। রইল শুধু নার্স আর একজন ডাক্তার। তাদের দিকে চেয়ে বাদল বললেন, আমার স্ত্রীর সঙ্গে আমার কয়েকটা কথা আছে, যা অন্যের সামনে বলতে চাই না। ডাক্তার বললেন, আপনারা কথা বলুন, আমরা ওদিকটায় গিয়ে বসি। এ অবস্থায় আপনাকে একা ফেলে। একা কোথায়? আমার স্ত্রী তো রইল। হ্যাঁ, কিন্তু হঠাৎ কোনো বিপদ আপদের আশঙ্কা দেখা দিলে ওর পক্ষে সামলানো সম্ভব হবে না। এবার সুর চড়ালেন বাদল গুপ্ত। আপনারা যাবেন কিনা আমি জানতে চাইছি। ডাক্তার আর কথা বাড়ালেন না। নার্সকে চোখের ইঙ্গিতে ডেকে নিয়ে বাইরে চলে গেলেন। তারা ধীরে ধীরে এগিয়ে এসে রোগীর খাটের অদূরে হঠাৎ দাঁড়িয়ে পড়ল। মনে হলো ক্লান্ত পা দুটো আর তাকে বয়ে আনতে পারছে না। মাথাটা ঘুরে উঠল। হাতের কাছে একখানা চেয়ার ছিল। তাড়াতাড়ি হাত বাড়িয়ে তার পিঠের দিকটা ধরে ফেলল। বাদল তার অনাবৃত চোখটা কয়েক পলক স্ত্রীর মুখের ওপর রেখে ধীরে ধীরে বললেন, কাছে এসো। যন্ত্র চালিতের মতো এগিয়ে এলো তারা। খাটের পাশে পৌঁছতেই বাদল আবার সেই শান্ত কণ্ঠেই বললেন, বসো। একটু আগে যে চেয়ারটায় বসে পুলিশ সাহেব কথা বলছিলেন, তারই উপর দেহবাদ ছেড়ে দিয়ে নিঃশব্দে স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। এক একটি শ্বাসরোধকারী মুহূর্ত, কত দীর্ঘ তার পরিমাণ, তার সঙ্গে দুঃসহ উদ্বেগ। কি বলতে চান তিনি? কি এমন কথা যা আর কারো সামনে বলা চলে না? যে বিপর্যয় ঘটে গেল, তারপরেও কি শোনবার বা শোনাবার মতো কোনো কথা তাদের মধ্যে অবশিষ্ট থাকতে পারে? স্বামীর এই ব্যবহার, এই কণ্ঠ সে প্রত্যাশা করেনি। বিশেষ করে ওই মানুষের কাছ থেকে যেখানে কোমলতার একটিমাত্র অর্থ দুর্বলতা, যেখানে একমাত্র নীতি হিংসার বদলে প্রতিহিংসা, আঘাতের বদলে প্রত্যাঘাত। বাদল আরও কিছুক্ষণ অপলক চোখে চেয়ে থেকে বললেন, পুলিশের কাছে কি বলেছ? তারা সহসা জবাব দিতে পারল না। মুহূর্তকাল অপেক্ষা করার পর আবার বললেন, বলো, এখন তো আর দেরি করবার সময় নেই। যা সত্যি তাই বলেছি। না, তার বদলে অন্য কথা বলতে হবে। অন্য কথা? হ্যাঁ, বলবে কে বা কারা এসে মেরে গেছে আমি জানি না। ঘুমিয়েছিলাম, চিৎকার শুনে জেগে উঠে ছুটে গিয়ে দেখলাম আমার স্বামী উঠোনে পড়ে আছেন, আর কাউকে দেখতে পাইনি। আমি মিছে কথা বলতে পারবো না। সত্যি কথা বলেই বা উপকারটা কি হবে শুনি? কণ্ঠে রীতিমতো উষ্মার উত্তাপ। স্বামী বেশ্যাবাড়ি যাচ্ছিলেন, আমি হাতুড়ি ছুঁড়ে মেরেছি। এটা কি তোমার আমার কারোর পক্ষেই খুব গৌরবের কথা? তারা কোনো জবাব দিল না। বাদল তার জন্য অপেক্ষাও করলেন না। গলা নামিয়ে অনেকখানি হালকা সুরে বললেন, তুমি হয়তো ভাবছ খুনের দায় থেকে তোমাকে বাঁচিয়ে দিয়ে একটা বড় রকমের মহত্ব টহত্ব দেখাতে চাইছি। কিন্তু মরবার আগে হঠাৎ বইয়ের ওপর প্রেমের গঙ্গা উথলে উঠল বাদল দারোগার। পাগল! প্রেম প্রেম দূরের কথা, দয়া মায়া টান দরদের বাষ্প তার কাছে ঘেঁষতে পারেনি। সে তো তুমিই সবচেয়ে বেশি জানো। বাদল গুপ্ত নিজেকে ছাড়া আর কাউকে কোনোদিন ভালোবাসেনি। যাককে সে কথা, তোমাকে যা বলতে বলছি তার অন্য কারণ আছে। মিনিট খানেক চুপ করে রইলেন, হয়তো দম নেবার জন্য, কিংবা সেই কারণটা কিভাবে ব্যক্ত করা যায় সেটা মনে মনে আউড়ে নিলেন। ক্ষণিক বিরতির পর যে কণ্ঠ শোনা গেল সে যেন আর একজনের। দম্ভ নেই, দৃঢ়তা নেই, তার বদলে পুঞ্জীভূত লজ্জা আর অপমানের গ্লানি। বললেন, জীবনে কারো কাছে কোনোদিন মাথা নোয়াইনি, ওপরওয়ালার কাছেও না। হার মানা কাকে বলে আমার কোষ্ঠীতে লেখা নেই। লোকে বলবে সেই বাদল গুপ্ত দুর্ধর্ষ বেপরোয়া বাদল দারোগা বইয়ের ঠ্যাঙানি খেয়ে বেঘরে প্রাণ দিল হাসপাতালে ভুগে ভুগে।
এই কলঙ্ক আর সইতে পারছি না। দুঃখে নয়, যন্ত্রণায় নয়, এই কথাটা ভেবেই সমস্ত বুকের ভিতরটা রিড়ি করে জ্বলে যাচ্ছে। হঠাৎ হাত বাড়িয়ে স্ত্রীর একটা হাত চেপে ধরে বললেন, তুমি আমাকে সেই লজ্জা থেকে বাঁচাও তারা। একটিবার শুধু বলো, কে মেরেছে? আমি জানি না, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তারা হাত ছাড়িয়ে নিল না, সরেও বসল না। দীর্ঘায়ত দুটি চোখ মেলে শুধু চেয়ে রইল এই আশ্চর্য লোকটার দিকে। মনে হলো না সে ভালো কি মন্দ, সৎ কি অসৎ, দুর্বৃত্ত কি মহান, সব চিন্তা ছাপিয়ে ভেসে উঠল একটিমাত্র জীবন্ত উপলব্ধি। এ এক পরম বিস্ময়, বিধাতার অপূর্ব সৃষ্টি। তার অসার প্রায় হাতখানায় একটা নাড়া দিয়ে অনুনয়ের কণ্ঠে তার স্বামী বললেন, বলবে না? এতক্ষণে যেন চেতনা ফিরে এলো তারার দেহে। সেই সঙ্গে বেরিয়ে এলো উত্তর, না, যা ঘটেছে তাই আমি জানিয়েছি, তাছাড়া অন্য কিছু বলতে পারবো না। হাতখানা ধীরে ধীরে সরিয়ে নিয়ে এলেন বাদলবাবু। চোখের পাতা নেমে এলো, বেরিয়ে এলো একটি নিঃশব্দ নিঃশ্বাস। তার সঙ্গে পরম বিস্ময়ে চেয়ে দেখল তারা চোখের কোণে এক ফোঁটা জল। চমকে উঠল, এ কোন বাদলগুপ্ত? ওই নিঃশ্বাস, ওই অশ্রু রেখা, কোনোটাই তাকে মানায় না। কে জানে এরা কিসের চিহ্ন? জানিয়ে গেল নিগূঢ় মনের কোন কথা। আজ এ পর্যন্তই। উপন্যাসের 6ষ্ঠ পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।